সেন্ট্রাল ডগমা ইন মলিকুলার বায়োলজি। সেন্ট্রাল ডগমা ইন মলিকুলার বায়োলজি নর্মালি যেটা ছিল কি না, ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয় বাই রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় বাই ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যেই প্রোটিন তৈরি হয়ে যাবে, এই লাইনটা কিন্তু ফিক্সড হয়ে গেল, আর ফিরতে পারবে না। তো এইটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা ছিল বহু যাবৎকাল, মানে এই প্রসিডিওরটা ছিল। পরবর্তীতে টেনিং এবং অন্যান্য সাইন্টিস্ট বাল্টিমোর তারা আবিষ্কার করেছিল যে আরএনএ থেকে একটা প্রসিডিওরে আবার ডিএনএ তৈরি হতে পারে, যেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এই যে প্রসিডিওরটা, এটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা তাহলে কি হলো না, ডিএনএর প্রতিলিপি তৈরি করে বাই মিনস অফ কার্বন বাই দ্য প্রসেস অফ রেপ্লিকেশন। ভালো করে বলতে গেলে বলতে হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, এবং বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ফ্রম ডিএনএ টু আরএনএ উইল প্রডিউস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মাধ্যমে যখন আরএনএ প্রডিউস হলো, আরএনএই কিন্তু মূল যে কোনো কিছু ঘটনা ঘটাতে। ডিএনএ কিন্তু এককভাবে কোনো কিছু করতে পারবে না। সেই জন্য প্রথমেই আলোচনা হয়েছে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড কখনোই তার বংশগত বৈশিষ্ট্যকে পরবর্তী জেনারেশন নিতে পারে না। কে নিতে পারে? আরএনএ উইথ দ্য হেল্প অফ আরএনএ। আসলে প্রোটিন বা এনজাইম এটা তো রেজাল্ট, এই রেজাল্টটার মেকানিজমকে আরএনএ, এই মেকানিজমটা আরএনএ করছে বিভিন্ন এমআরএনএ জ্ঞান নিয়ে আসছে কার কাছ থেকে? হেড অফিস ডিএনএর কাছ থেকে। সেখান থেকে যা ইনফরমেশন দিচ্ছে সে এমআরএনএ ম্যাসেঞ্জার হিসেবে নিয়ে আসছে। এই ম্যাসেঞ্জার তখন মেশিনারি কি রাইবোজোম, প্রোটিন সিনথেসিস মেশিনারি, সেই রাইবোজোমের মাধ্যমে এই যে জ্ঞানটা নিয়ে এসছে কে? এমআরএনএ। এই এমআরএনএ তখন বলে দেবে যে আমার এবার অ্যামাইনো অ্যাসিড দরকার। তার আবার কতগুলো কোড থাকে, সেই কোড দেখে দেখে তার আবার অ্যান্টিকোডনের সঙ্গে মিল থাকবে কার? টিআরএনএ। সেই অ্যান্টিকোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর আসবে এবং সেখানে পেপটাইড লিঙ্কেজ তৈরি হবে, আলটিমেট অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এইটাই প্রসিডিওরটা হচ্ছে টোটাল প্রসিডিওর, ঠিক আছে? আর কোনো কারণে যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস টু আস। জাস্ট লাইক করোনা ভাইরাস, মনে করো যে কোনো এনি টাইপ অফ ভাইরাস, যেমন যারা হচ্ছে একদম মরণঘাতী, যেমন মনে এইডস, রেট্রোভাইরাস, মধ্যকত যারা হচ্ছে যাদের মধ্যে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ থাকে। পলিমারেজ তিন রকমের হতে পারে এনজাইম, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ আমি সংক্ষেপে লিখছি, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য। আর কি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশনের জন্য। আর এই উল্টোটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এটা হচ্ছে উল্টো পথে, আরএনএর উপর ডিপেন্ড করে ডিএনএ তৈরি করবে। মনে রেখো কিন্তু এগুলো। এর মধ্যেও পলিমারেজের আবার বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা পরে জানবো। সেন্ট্রাল ডগমার একটা ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। মেইনলি সেন্ট্রাল ডগমার দুটো পার্ট কি? ফ্লো অফ জেনেটিক, এটা ডিটেলস, এটা এনসিইআরটি নয়। পারপিচুয়েশন অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন, প্রত্যেকটা জেনারেশন থেকে জেনারেশন যাওয়া হচ্ছে সেন্ট্রাল ডগমার একটা কাজ। আর 2 নম্বর হচ্ছে কন্ট্রোল অফ ফেনোটাইপ, দ্যাট ইজ জিন এক্সপ্রেশন। এইটা হচ্ছে মূল কথা। মূল কথা এইদিকে যাচ্ছে হচ্ছে জেনারেশন টু জেনারেশনে যাচ্ছে।
আর কিভাবে এক্সপ্রেস করছে তার ডিটেলস এটা বোঝার জন্য। এটা একটা ডিএনএ, আমি কি বলেছি, ডিএনএ থেকে ডিএনএ বাই রেপ্লিকেশন হয়, সেখানে কে এনজাইম কাজ করে, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, মুখস্থ করে ফেলো। এবার এই ডিএনএ থেকে যদি এমআরএনএ সৃষ্টি হয় তাকে বলে ট্রান্সক্রিপশন। সেটা হচ্ছে ডিএনএ, এই ডিএনএর উপর ডিপেন্ড করে এই এমআরএনএটা তৈরি হচ্ছে, সেই জন্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আর এখানে এমআরএনএটার উপর ডিপেন্ড করে পলিপেপটাইড তৈরি হচ্ছে, একে বলা হয় ট্রান্সলেশন। এটা হচ্ছে কমপ্লেক্স প্রসেস, এখানে টিআরএনএ আরআরএনএ ইনভলভ হয়, এখান থেকে ফেরার আর পথ নাই। একবার এমআরএনএ যদি ট্রান্সলেট করা শুরু করে তার আর ফেরার কোনো পথ নাই, কিন্তু যদি না ট্রান্সলেট করে তখনই বিপজ্জনক। তখন যদি কোনো কারণে এটা হয় তাহলে কী হবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতিতে আবার ডিএনএ তৈরি করতে পারে, তখন হবে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এটাও কিন্তু আছে, সেটা ভালো কাজ করে। কে বলতে পারো আমাদের দেহে? সেল ডিভিশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম, হ্যাঁ, টেলোফেজ স্টেজে থাকে, তাও বলছি। টেলোমারেজ এনজাইম, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পরে কি বলেছিলাম, সিনথেসিসের পরে খানিকটা ছোট হয়ে যায় ক্রোমোজোম, শেষে গিয়ে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই টেলোমারেজের পার্ট, টেলোমারেজ এনজাইমের মাধ্যমে টেলোমিয়ারের পার্ট পরের অংশ তৈরি হয়। দ্যাট ইজ অলসো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপ্টেড, ওটার নাম হচ্ছে টেলোমারেজ। ভুলে গেলে চলবে, তখন বলেছিলাম, এখন ভুলে গেছো। নেক্সট, সেন্ট্রাল ডগমা কি, ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে, ফ্রান্সিস ক্রিকস সেন্ট্রাল ডগমার কথা বলেছিলেন, এবং এই ডিটেলসে পড়বে, তোমার কিচ্ছু নেই লেখা, এটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তী ডায়াগ্রাম, যা বোঝালাম এতক্ষণ। তো এখানে বলছে ইন সাম ভাইরাস ফলো of information reversed direction from RNA to DNA. Can you suggest a simple name of this process? বলতে পারো তো? রিভার্স ট্রান্সক্রিপশন উত্তরটা হবে। তো ব্যাপারটা হচ্ছে এইখানে সমস্ত কিছু বলা হয়েছে, আমি যেটা এক্সট্রা লিখছি যে সেন্ট্রাল ডগমা, দিস ইজ ওয়ান ওয়ে ডিরেকশন ফ্রম মাস্টার কপি অফ ডিএনএ টু ওয়ার্কিং কপি অফ আরএনএ। তাহলে একটা মাস্টার কপি ডিএনএ থেকে যে কাজ করে আরএনএ, অ্যান্ড ফ্রম আরএনএ টু মলিকুল অফ পলিপেপটাইড, দ্যাট ইজ বিল্ডিং ব্লক অফ প্রোটিন ইজ আলটিমেটলি ফর্ম। এইটা হচ্ছে ওয়ান প্রসিডিওর। ওকে, রিভার্স ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমা যেটাকে বলা হয় টেমিনেশন, বিজ্ঞানী টেমিন তার নাম অনুসারে এটা করা হয়েছে। এটা কিন্তু আউট অফ এনসিইআরটি, কিন্তু আমার পড়তে হবে। কত সাল, বেশি দিন আগের কথা না, 1970, আজ থেকে 50 বছর আগে, টেনিম এবং বাল্টিমোর নোবেল প্রাইজ পেয়েছিল, ইন্ডিপেন্ডেন্টলি ডিসকভার করেছিল ইন সাম ভাইরাস, তাদের কি বলে রাউস সার্কোমা। দ্য ফ্লো অফ ইনফরমেশন ওয়াজ রিভার্স ডিরেকশন, দ্যাট ইজ ফ্রম ডিএনএ টু আরএনএ, এতক্ষণ যেটা আলোচনা করলাম। সো এটাকে বলা হয় টেমিনাইজেশন। The reverse transcription is also called teminism. These virus produce reverse transcription enzyme, RT আমি সংক্ষেপে লিখলাম, তাহলে সেটাকে বলছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, সিনথেসাইজ ডিএনএ ওভার আরএনএ টেমপ্লেট। আরএনএর উপর ডিপেন্ড করে মানে ডিএনএ তৈরি হবে। এটা আমরা পড়বো কোথায়? এটা আমরা পড়বো, বলো, এটা আমরা পড়বো কোথায়? বায়োটেকনোলজির, আরে মনে পড়ছে না, বায়োটেকনোলজির যেটা হচ্ছে তোমার 24 ঘন্টায় কয়েক কোটি তৈরি করে দেয়, পিসিআর, আর্টিফিশিয়াল পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আর্টিফিশিয়াল, আর ক্লোনিং হচ্ছে লিভিং, ঠিক আছে। সেখানে আমরা এটা ডিটেলসে পড়বো। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হয়
রাউস সার্কোমা বা রেট্রোভাইরাস প্রডিউস ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঘটনা কি হয়? ঘটনা হচ্ছে এইটা একটা আরএনএ, এটা একটা আরএনএ মনে করো, আরএনএ। তো এই আরএনএ এখানে ইউ থাকবে, অন্যগুলো আমি লিখছি না, এখানে ইউ আছে, ইউ আছে। এর উপর কি করবে না ডিএনএ টেমপ্লেট তৈরি হবে। তৈরি হওয়ার পরেই আরএনএটা ধ্বংস হয়ে যাবে। এই ডিএনএটা তখন আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এখান থেকে এটা ঘুরে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হবে। তারপরে এটাকে এসআই নিউক্লিয়াস দিয়ে ধুয়ে ফেলা হবে। তাহলে তৈরি হলো কি, আরএনএর উপর বেস করে ডিএনএ তৈরি করলো। এই ডিএনএটা যে তৈরি করলো, কে বললো তৈরি করতে? যে আরএনএটা ওই হোস্টের মধ্যে ঢুকেছে। তখন কোনো কন্ট্রোল থাকছে না, হোস্টের কোনো কন্ট্রোল থাকছে না। কন্ট্রোল কার চলে গেছে? সেই ভাইরাসের। সেই জন্যই হচ্ছে যে রাউস সার্কোমা বলো বা রেট্রোভাইরাস বলো, এরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে ভায়া সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। প্রথমে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটাকে টেমপ্লেট করে সেখানে তৈরি করবে হচ্ছে, সেখানে নির্দিষ্ট প্রাইমার থাকে, তার থেকে তৈরি করবে। এগুলো এখন হয়তো একটু খটকা লাগছে, পরে ওটাও ইজি হয়ে যাবে। দিস ডিএনএ ইজ কল্ড সিডিএনএ, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি কার না? একটা ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, আরেকটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, তখন ডাবল স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্টারি ডিএনএ। কার কমপ্লিমেন্টারি? আরএনএর কমপ্লিমেন্টারি। সামটাইম দিস ডিএনএ মোবাইল ডিএনএ, মানে চলমান ডিএনএ মুভস ইন্টু, দ্যাট ইজ কজিং কনসার্ট ইন্টু হোস্ট জিনোম, জিনোমের মধ্যে ঢুকে যাবে কনসার্ট। মোবাইল ডিএনএ ইজ রেট্রোপোজন বা অঙ্কোজিন। মোবাইল ডিএনএ অলসো নোন অ্যাজ রেট্রোপোজন বা অঙ্কোজিন। প্রত্যেকটা নাম মনে রাখো বাবা, কোশ্চেন পড়েছে, পড়বে। তাহলে মোবাইল ডিএনএ, রেট্রোপোজন, ওয়ান টাইপ অফ জাম্পিং জিন, অঙ্কোজিন। অঙ্কোজিন মানে ক্যান্সার তৈরি করবে। এ ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল, এটা জাস্ট একটু আলোচনা, কীভাবে ট্রান্সক্রিপশন প্রোটিন সিনথেসিস হয় সেটা একবার দেখে রেখো। যেমন এখানে হচ্ছে কি ডিএনএ জেনোটাইপিং করলো, জেনোটাইপ করে আরএনএ তৈরি করলো, আর ফেনোটাইপিং করলো, প্রোটিন তৈরি হলো। আর আরএনএ ভাইরাসের মধ্যে কি করলো না ডিএনএ আরএনএ তৈরি করলো, তারপর প্রোটিন তৈরি করলো। এই যে প্রোটিনটা তৈরি হবে সেটাই আমাদের খুব কষ্টদায়ক। যেমন আমরা আজকেই পড়ব, কি পড়ব? S3R2 টাইপ নিউমোনিয়া, ঠিক আছে? সেটাও আমরা আজকে বুঝে নেব। এটা আমরা আলোচনা করলাম সেন্ট্রাল ডগমা। নেক্সট আমরা যেটায় যাব সেটা হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং অফ ডিএনএ। দেখো একটা কোষ, একটা সেল, দিস ইজ সেল, মনে করো দিস ইজ সেল, এটা একটা সেল, সেলের নিউক্লিয়াস এটা। এই নিউক্লিয়াসের মধ্যে আরএনএ থাকে হচ্ছে 2.2 মিটার, অথচ একটা নিউক্লিয়াস হচ্ছে 1 মাইক্রোমিটার। তাহলে কি করে মিলিমাইক্রন, 1 মিলিমাইক্রনের মধ্যে 2 মিটার, মানে একটা মানুষ কত 1.5 মিটারের, মানে কত আর লম্বা হয়, তার থেকে লম্বা একটা ডিএনএ ওর মধ্যে ঢোকানো আছে। তাহলে কত ফ্যান্টাস্টিক ফাইনেস্ট প্যাকেজিং আছে, যার ফলে এ প্যাকেজ তৈরি করতে পারছে। তো এই প্যাকেজিং সিস্টেমটা আমরা আজকে একটু ভালো করে দেখে নেব, বুঝবো ভালো করে। এই প্যাকেজিং, ফার্স্ট প্যাকেজিং কী হয়? নিউক্লিওজম। ফার্স্ট প্যাকেজিং হচ্ছে, ফার্স্ট হচ্ছে নিউক্লিওজম, সেকেন্ড হচ্ছে প্যাকেজিং, সেকেন্ড প্যাকেজিং, ফার্স্ট প্যাকেজিং হচ্ছে নিউক্লিওজম, সেটা পড়বো। সেকেন্ড প্যাকেজিং নিউক্লিওজম মানে হচ্ছে সলিনয়েড। ডিএনএ হচ্ছে কত? ডিএনএ, একটা ডিএনএ 2 ন্যানোমিটার। ফার্স্ট প্যাকেজিংয়ে হয়ে গেল 11 ন্যানোমিটার, থার্ড প্যাকেজিংয়ে হয়ে গেল 30 ন্যানোমিটার, সেকেন্ড প্যাকেজিংয়ে। থার্ড নম্বর প্যাকেজিং হচ্ছে 300 ন্যানোমিটার, ফোর্থে হয়ে গেল 700 ন্যানোমিটার, পরপর আসছি। ফিফথ আর কিছুই না,
দুটো 700 যুক্ত, মানে এটা হচ্ছে ক্রোমাটিড ফরমেশন, এটা হচ্ছে ক্রোমাটিন ফরমেশন। এগুলো একটু আবছা মনে হচ্ছে, তাই তো? এবার আমরা যখন ভেতরে ঢুকবো, ডায়াগ্রাম দেখব এবং কিছু ভিডিও দেখব, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা একটা ডিএনএ, দিস ইজ ডিএনএ। এনসিআরটিতে কিন্তু এই ডায়াগ্রাম নেই, তোমার কিন্তু এই ডায়াগ্রামই দেখতে বুঝতে হবে। এই ব্রেথ কত? 2 ন্যানোমিটার অথবা 20 আংস্ট্রম। তাহলে এই 20 আংস্ট্রম যখন এটা 1 and 3/4 রাউন্ড পাক মারছে, র্যাপ করছে হিস্টোন অপটোমার, কার? হিস্টোন মলিকুল, 8 হিস্টোন মলিকুলের উপরে পাক মারছে, তাতে 70 ন্যানোমিটার আরএনএ যাচ্ছে, এই সরি ডিএনএ পাক মারছে। 70 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত আংস্ট্রম? কী করে বার করব? বলা হয় 70 ন্যানোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 68, তাও বলে দিচ্ছি ন্যানোমিটার, ঠিক আছে? কারণ 200 বেস পেয়ার দিয়ে একটা নিউক্লিয়াম তৈরি, মানে টোটালটা, তার ভেতরের পার্টটা হচ্ছে শুধু কোর পার্টটা 146 বেস পেয়ার। তো এই 146 বেস পেয়ার যেগুলো কত লেন্থ যদি তোমাকে করতে হয়, তাহলে তোমাকে কিন্তু এই সূত্রতে আসতে হবে, 3.34 আংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 বেস পেয়ার। এই সূত্র মুখস্থ করে ফেলো। অথবা 3.4 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 বেস পেয়ার। এটা একদম ধন্যন্তর মুখস্থ করে ফেলো, তাহলে তুমি সমস্ত যেখান থেকে যা দিক না কেন, কত বেস পেয়ার ইজ ইকুয়াল টু কত লেন্থ, তুমি কিন্তু ন্যানোমিটার হোক আংস্ট্রমে হোক বের করে ফেলতে পারবে। আর 1 আংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। এটা মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট প্যাকেজিং করলো হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম কী করে প্যাকেজিং করে সেটা শিখব। এই নিউক্লিওজোমের সঙ্গে যখনই হিস্টোন 1 বাইরে, মানে 9টা হিস্টোন, 5 রকমের হিস্টোন, 5 টাইপস অফ হিস্টোন। কি? হিস্টোন 1, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 অ্যান্ড হিস্টোন 4। এই 5 রকমের হিস্টোন প্রোটিন দরকার ইন কেস অফ ইউক্যারিওটিক সেল। আর প্রোক্যারিওটিক সেলে পলিঅ্যামাইন থাকে, সেটা হচ্ছে তোমার পজিটিভলি চার্জ। তো এখানে এই হিস্টোন 1 বাদে এগুলো সব পেয়ার্ড অবস্থায় থাকে, সেটাও শিখতে হবে। ওই জন্য অক্টোমার হয়ে যায়। যখন তোমার এই 70 নিউক্লিওজোমের সঙ্গে হিস্টোন 1 যুক্ত হয়ে যায়, তখন এই হিস্টোনটা আর হিস্টোন থাকে না, তাকে বলা হয় ক্রোমাটোজোম। মাথায় রেখো, ক্রোমাটোজোম ইজ ইকুয়াল টু হিস্টোন 1 প্লাস নিউক্লিওজোম। তাহলে ফার্স্ট হচ্ছে 11 ন্যানোমিটার। আরও বলছি, এই 11 ন্যানোমিটার ইন্টু 6 ন্যানোমিটার একটা নিউক্লিওজোম। 11 ন্যানোমিটার হচ্ছে লম্বায় আর 6 ন্যানোমিটার হচ্ছে চওড়ায় হয়। এরকম ছটা যুক্ত হলে সলিনয়েড তৈরি করে 30 ন্যানোমিটার। তারপরে সেইগুলো কি হবে না, ক্রোমাটিন ফাইবার 300 ন্যানোমিটার। তার মধ্যে যুক্ত হবে কে? এর মধ্যে যুক্ত হয়ে যাবে এবার নন হিস্টোন প্রোটিন, সেটাও বলবো। তার উপরে এগুলো এইভাবে যুক্ত হবে, তখন তৈরি হবে 700 ন্যানোমিটার মেটাফেজ ক্রোমাটিডের। এরপরে যুক্ত হয়ে যাবে মেটাফেজ ক্রোমাটিড, আরও কম্প্যাক্ট হলো। নেক্সট হচ্ছে দুটো ক্রোমাটিড যুক্ত হয়ে তৈরি করলো 400 ন্যানোমিটার একটা মেটাফেজ ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিড মানে হচ্ছে সিঙ্গেল পার্ট অফ ক্রোমোজোম। ক্রোমাটিড অলসো ক্রোমোজোম, সেটাকে আমরা কি বলি, কি অপত্য ক্রোমোজোম। একটা ক্রোমাটিডে ডিএনএ হচ্ছে একটা থাকবে, তার মানে 2C যদি ডিপ্লয়েড হয়। একটা ক্রোমোজোমে যদি আফটার সিনথেসিস 4C, মাথায় থাকে যেন। তাহলে ক্রোমোজোম সংখ্যা 2N, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2N।
এগুলো অনেক আগে বুঝিয়েছি, এখন নতুন করে আর বোঝানোর কোনো জায়গা নেই। এবার আমরা এনসিইআরটির মধ্যে ঢুকবো, খুব ইজিভাবে বোঝার চেষ্টা করো। দ্য ডিস্টেন্স টেকেন এ ডিস্টেন্স, এখান থেকে অঙ্কগুলো আসবে, টেকেন এ ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ বেস পেয়ার। তাহলে এই একটা বেস পেয়ার আর এই একটা বেস পেয়ার, এর মাঝখানে ডিস্টেন্স কত? 3.4 ন্যানোমিটার, অথবা 3.4 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে একই জিনিস আসবে, অর 3.4 আংস্ট্রম or 3.4 into 10⁻⁻10 মিটার। ক্লিয়ার? বলছি ইফ দ্য লেন্থ অফ ডিএনএ ইজ ডাবল, এখান থেকে কোশ্চেন পড়ে গেছিল 2.2 মিটার, এবছর পড়ে গেছিল 2020-তে 2.2 মিটারটা পড়ে গেছিল, অনেকেই 2 মিটার লিখে এসে ভুল করেছিল। এবার আমি বলে দিচ্ছি যে এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে। ওই 2.2 মিটার আসবে না, কিন্তু পুরো তোমাকে অঙ্ক দিয়ে দেবে, এবারও এখান থেকে কোশ্চেন পড়বে। অতএব এখানটা ভালো করে বুঝে নাও, এখান থেকে কোশ্চেন পড়ার মতন। তাহলে কি বলছে, ইফ দ্য লেন্থ অফ ডিএনএ ডাবল হেলিক্স ইন এ টিপিক্যাল ম্যামালিয়ান সেল, আমি লিখেছি হিউম্যান সেল, টিপিক্যাল ইন ক্যালকুলেট যদি করি, সিম্পলি কি বলছে, বাই মাল্টিপ্লাইং টোটাল নাম্বার অফ বেস পেয়ার উইথ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার। কি বলছে, আমরা গুণ করব টোটাল যে কত বেস পেয়ার বলেছে তার সঙ্গে ডিস্টেন্স কত আছে তার। এবং আমরা জানি যে একটা টিপিক্যাল ম্যামালিয়ান সেলের মধ্যে টোটাল নাম্বার অফ বেস পেয়ার কত থাকে, টোটাল নাম্বার অফ বেস পেয়ার কত থাকে, এটা দেখো, এটা কিন্তু এনসিইআরটিতে বলা নেই, আমি কিন্তু এখানে স্টেট দিয়ে দিলাম, আমি দিলাম টোটাল নাম্বার অফ বেস পেয়ার। তাহলে একটা টিপিক্যাল ম্যামালিয়ান সেলের টোটাল নাম্বার অফ বেস পেয়ার হচ্ছে এত থাকে, কত? 6.6 ইন্টু 10⁻9 বেস পেয়ার। তাহলে বেসের সংখ্যা কত হবে? যদি বলে বেসের সংখ্যা কত হবে, তাহলে কত হবে? যদি বলা হয়, কোশ্চেন যদি বলা হয় একটি টিপিক্যাল ম্যামালিয়ান সেলে টোটাল বেসের সংখ্যা কত হবে, তাহলে তুমি কি করবে, এইটা লিখবে 6.6 ইন্টু 10⁻6 বেস পেয়ারটার টাকার বেস পেয়ার না দিয়ে তার আগে ইন্টু দিয়ে দিতে হবে, 2 ইন্টু, তাহলে হয়ে গেল বেস, টোটাল নাম্বার অফ বেস। এবার আমি অঙ্কতে আসি, তাহলে এটা আমাদের জানা রইল 6.6 ইন্টু 10⁻9 বেস পেয়ার ইন্টু 0.38 ন্যানোমিটারে এসছি, ইন্টু মিটার করে দিলাম, তাহলে মিটার ইন্টু বেস পেয়ার, টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 0.34 ইন্টু 10⁻⁹ মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। তার ডিস্টেন্স দিয়ে গুণ করবো কাকে? টোটাল বেস পেয়ারকে, তাহলে আমরা টোটাল পেয়ে যাব। ইট কামস আউট টু বি অ্যাপ্রক্সিমেট 2 পয়েন্ট, গুণ করে দেখা যায় এর কাছাকাছি হয় 2 পয়েন্ট। এ লেন্থ দ্যাট ইজ ফার গ্রেটার দ্যান দ্য ডাইমেনশন অফ এ টিপিক্যাল নিউক্লিয়াস, একটা টিপিক্যাল নিউক্লিয়াসের সঙ্গে অনেক 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 বড়। একটা টিপিক্যাল নিউক্লিয়াসের কত হতে পারে, এটা মুখস্থ করে ফেলবে, 10⁻⁻6 মিটার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻6 মিটার, একের পরে 6টা শূন্য, পরিষ্কার? 10 লক্ষ, মানে এত ছোট, 10 লক্ষ ভাগের 1 ভাগ একটা কোষ। তাহলে 10 লক্ষ ভাগের মানে মিটারের 1 ভাগ হচ্ছে কোষের যদি ডায়ামিটার হয়, তাহলে তার মধ্যে 2.2 মিটার কীভাবে প্যাকেজিং করে আছে, বিরাট একটা প্রশ্ন। নেক্সট যে কোশ্চেনটা তোমার এনসিইআরটিতে দেওয়া আছে, দুটো কোশ্চেন আছে, হাউ ইজ সাচ এ লং পলিমার প্যাকেজ ইন এ সেল? অ্যান্সার আমি জাস্ট দিয়েছি নিউক্লিওজোম। কেন, অত ডিটেলসে বলা যাবে না যে কীভাবে পলিমার করা আছে। ফার্স্ট যেটা হচ্ছে নিউক্লিওজোম, সেকেন্ড পরপর যা ডায়াগ্রামটা প্রথমে দেখিয়েছি, একদম 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার করে প্যাকেজিং করে এসছে। নেক্সট যে কোশ্চেনটা করেছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন,
ইফ দ্য লেন্থ অফ ইশেরিয়া কোলাই কত বলছে, এত মিলিমিটার, 1.36 মিলিমিটার, তাহলে ডিএনএটার লেন্থ কত বলা হয়েছে, 1.36 মিলিমিটার। ক্যান ইউ ক্যালকুলেট দ্য নাম্বার অফ বেস পেয়ার? তাহলে বেস পেয়ারটা আমাকে বার করতে হবে কত। আমি কি করলাম, অত মানে তোমরা অনেক কুইক করতে পারবে, কারণ তোমরা ম্যাথমেটিক্সে ভালো, তোমরা ফিজিক্সে বোঝো। আমি আমার বুদ্ধি যেটা করছি, 1 মিটার ইজ ইকুয়াল টু কত, 1-এর পরে 10টা শূন্য আংস্ট্রম। তাহলে 1 মিলিমিটারে কি 3টে শূন্য আমি কেটে দিই এখান থেকে, তাহলে 1-এর পরে 7টা শূন্য আনবো, তাহলে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে। এবার এর সঙ্গে সো 1.36 মিলিমিটার ইজ ইকুয়াল টু 136, তারপরে কত হবে 0.36, সেই জন্য পরে 5টা শূন্য। তাহলে ঘটনাটা কী আসলো, 136 লাখ আংস্ট্রম। ক্লিয়ার? নাও 34 আংস্ট্রম ইজ ইকুয়াল টু, দেখো সেই জায়গায় এসছি, এত। তুমি কিন্তু ন্যানোমিটার থেকেও কিন্তু করে আসতে পারো। আমার পছন্দ, ভালো লাগে আংস্ট্রমে করতে, 0.5 নেই, সেই জন্য আমি আংস্ট্রম নিয়েছি। তুমি ন্যানোমিটার দিয়ে করতে পারো। 34 আংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 বেস পেয়ার। 1-এ কত, 36 লাখে কত, ইজ ইকুয়াল টু, দেখো বেরিয়ে গেছে কিন্তু, 4 ইন্টু 10⁶ বেস পেয়ার, মিলল 40 লাখ, 40 লাখ। তাহলে একদম পরিষ্কার এখানে হিসেব পেলাম, ইশেরিয়া কোলাইতে কত থাকে, 40 লাখ। কোশ্চেন করে দিতে পারি কিন্তু কত থেকে কতর মধ্যে, আর মানুষের ক্ষেত্রে কত থেকে কতর মধ্যে থাকে সেটাও তোমাকে বার করতে হতে পারে। যেখান থেকে দিক না কেন তোমাকে অঙ্কটা করে আসতে হবে, খবরদার ছেড়ে এসো না। এইখান থেকে কিন্তু এবার কোশ্চেন পড়তে পারে, আর পড়তে পারে আগে যেটা বললাম সেখান থেকে কোশ্চেনটা পড়তে পারে। দ্য নাম্বার অফ বেস পেয়ার ইন ইশেরিয়া কোলাই, দেখো আমি যা বার করলাম এতক্ষণ ধরে সেটাই হচ্ছে এত। সো দ্য টোটাল লেন্থ অফ ডিএনএ, গুড, প্লেস কত, 1 মাইক্রোমিটার। তাহলে এই যে এটা কিন্তু এনসিইআরটি নয়, আউট অফ এনসিইআরটি। Next, it is possible only through packaging or compaction of in small area, খুব ছোট জায়গায় সুন্দর করে প্যাকেট করা। মানে তুমি কোথাও বেড়াতে গেলে কি করো, তোমার বাড়ির একটা ক্ষুদ্র প্রতিরূপ তা একটা অ্যাটাচির মধ্যে ভরে নাও। তাহলে কি করো, পুরো বাড়িতে থাকলে পরে তোমার যা যা লাগে, টুথপেস্ট থেকে শুরু করে যা যা লাগে, ঘুমোতে গেলে চাদর, এই ওই সেই যা লাগে সব কিছু তো তুমি ভরে নাও। তাহলে প্যাকেজিংটা কিন্তু বেস্ট। অনেকে দেখবে বেড়ানোর সময় মানে এমনভাবে প্যাকেজ করে যে যখনই হোটেলে গিয়ে খোলে তখন আর খুঁজে পায় না কোথায় কী রেখেছে। আবার অনেকে এত সুন্দর প্যাকেজ করে, কখন কোনটা কি দরকার সেটা চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়। এটা আমার ক্ষেত্রে হয়। আমি কোথাও বেড়াতে গেলে কোথায় কোনটা রাখি আমি সত্যি কথা প্যাকেজিং করতে পারি না। এই ব্যাপারে আমার মিসেস খুব এক্সপার্ট। ও চাইলে পরে সঙ্গে সঙ্গে কোথায় কি দরকার ও সঙ্গে সঙ্গে বের করে দিতে পারে। এই যে গুড প্যাকেজিং, এই গুড প্যাকেজিং করতে পারছে কে, সেলের মধ্যে গুড প্যাকেজিং হচ্ছে। পকেটসের এবার এনসিইআরটিতে ঢুকলাম। পকেটস ইশেরিয়া কোলাই, দো দে ডু নট হ্যাভ ডেফিনিট নিউক্লিয়াস থাকে না আমরা জানি, দ্য ডিএনএ ইজ নট স্ক্যাটার থ্রু আউট দ্য সেল। তাহলে কোথায় থাকে, একটা জায়গায় আবদ্ধ থাকে, স্ক্যাটার অবস্থা থাকে না। ডিএনএ বিং নেগেটিভলি চার্জ, যেহেতু নেগেটিভলি চার্জ ইজ হেল্ড উইথ সাম প্রোটিনস কি দ্যাট হ্যাভ পজিটিভ চার্জ। এইটুকু এনসিইআরটি আমি বললাম কি, পজিটিভ চার্জ অফ বেসিক প্রোটিনস পলিঅ্যামাইন ইন কেস অফ পকেট। তারপরে কি বলছে, ইন এ রিজিয়ন টার্ম অ্যাজ নিউক্লিয়াইড, নিউক্লিয়াইডের মধ্যে যেটা থাকে, বুঝতে পারলে। দ্য ডিএনএ ইন নিউক্লিয়াইড ইজ অর্গানাইজড ইন লার্জ লুপস হেল্ড ইন প্রোটিন। গুড, নিউক্লিয়াইডের মধ্যে থাকবে। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে কিছু মোর কমপ্লেক্স
অর্গানাইজেশন ভেরি কমপ্লেক্স। দেয়ার ইজ এ সেট অফ পজিটিভলি চার্জ, একটা পজিটিভ বেসিক প্রোটিনের মধ্যে আমি কি বলছি, আর্জিনিন অ্যান্ড লাইসিন মোস্ট পজিটিভলি চার্জ তোমার অ্যামাইনো অ্যাসিড, এদের সাইড চেন দিয়ে যুক্ত থাকে কার, ফসফেট গ্রুপ অফ ডিএনএ। তাহলে হিস্টোন যে প্রোটিন তার যে পজিটিভলি চার্জ মেনলি আর্জিনিন এবং লাইসিন দিয়ে তৈরি। এনসিআরটিতে বলেনি, কিন্তু তুমি জেনে রাখো, তোমাকে জানতে গেলে এইটুকু জানতে হবে, দেয়ার ইজ এ সেট অফ পজিটিভলি চার্জ বেসিক প্রোটিনস কল হিস্টোন প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেল। A protein acquires charge depending upon the abundance of amino acid result with the charge side chain. তাহলে এই যে সাইড চেইন, কার সাইড চেইন, এখানে কিন্তু ইনডাইরেক্টলি বলে সাইড চেইন, চার্জ সাইড চেইন কার, প্রোটিনের তো সাইড চেইন হয় না, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাইড চেইন হয়। মনে আছে, আর ইজ সাইড চেইন, ভুলে গেলে চলবে না। আর ইজ চেঞ্জেবল, আর তিনটে সমান, CH NH2 আর H, এই তিনটে গ্রুপ সমান, আর চেঞ্জেবল। হিস্টোন আর রিচ, এইবার এনসিআরটি এখানে বলছে হিস্টোন আর রিচ ইন বেসিক অ্যামাইনো অ্যাসিড লাইসিন অ্যান্ড আর্জিনিন, বোথ অ্যামাইনো অ্যাসিড ক্যারি পজিটিভলি চার্জ সাইড চেইন। তাহলে কোথায় থাকছে, সাইড চেইন। হিস্টোনস আর অর্গানাইজ to form unit of 8 molecules called histonotomer. তাহলে কি, H2A, H2B, H3H4। প্রথমে কি করবে, একটা শুধু H2A মনোমার প্লাস H2A, তাহলে এটা হলো ডাইমার। এরকম একটা ডাইমারের সঙ্গে আরেকটা ডাইমার আসবে H2B যুক্ত হলো, টেট্রামার। আবার H3 একটা ডাইমার আসবে H4, তারাও একটা টেট্রামার তৈরি করবে, দুটো মিলে হয়ে যাবে তখন অক্টামার। গুড। দ্য নেগেটিভলি চার্জ ডিএনএ ইজ র্যাপড, ডিএনএ পাক দেবে অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জ হিস্টোন, ঠিক আছে, অক্টামার, টু ফর্ম দ্য স্ট্রাকচার কল নিউক্লিয়াসম। ক্লিয়ার? আমার মনে আর কোনো অসুবিধা নেই, আমি নিউক্লিয়াসমের স্ট্রাকচারটা একেই দেখাবো এখানে। মেইনলি যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে ফলো করবে। নিউক্লিয়াসমের স্ট্রাকচার পারফেক্ট স্ট্রাকচার, কিন্তু তোমার এনসিআরটি স্ট্রাকচার কিন্তু এই দেবে, কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু ভুল আছে। কারণ এই হিস্টোন ওয়ান কি করে, একটা এটা হচ্ছে লিঙ্কার ডিএনএ, আর এটা হচ্ছে, এটাও লিঙ্কার ডিএনএ, এটাও কিন্তু লিঙ্কার ডিএনএ, আর এটা হচ্ছে কোর ডিএনএ, ঠিক আছে। কোর ডিএনএ এর সঙ্গে একদিকে লিঙ্কার ডিএনএ এর সঙ্গে হিস্টোন ওয়ান যুক্ত থাকে, ভালো করে বুঝে নাও। এবং এই যে পাকটা মারছে, এই পাকটা এই মেরে এখান থেকে যখন আসছে, এইখানে হিস্টোন ওয়ান যুক্ত হলো, এই গিয়ে ঘুরে যখন বেরিয়ে যাচ্ছে তখন হিস্টোন ওয়ান যুক্ত হচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু মেইন, বুঝলো। এইবার এনসিআরটিতে আসছি, কোনটা কি, এটা অক্টোবর দেখিয়ে দিয়েছে, কোনটা কি নাম দেবে। এই যে এগুলো থাকে, এগুলো বিডস অন স্ট্রিং, ক্রোমোমিয়ার হিসাবে বলা, বিড অন স্ট্রিং। আসলে এগুলো হচ্ছে এই যে বিডের মধ্যে দেখাচ্ছে একটা সুতোর উপরে এরকম বিড অন এ স্ট্রিং। নিউক্লিয়াসম ইলেকট্রন মাইক্রোস্কোপি ফিগার এইভাবে দেখতে পাই। এই ডায়াগ্রামটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে কোনটা কত সাইজ। 5.7 ন্যানোমিটার উচ্চতা, মেইনলি 6 ন্যানোমিটার হাইট, 11 ন্যানোমিটার। অ্যাকর্ডিং টু এনসিআরটি কি বলছে, টিপিক্যাল নিউক্লিয়াসম কন্টেন্ট কটা বলেছিলাম, 200 বেস পেয়ার মিলল। Nucleosome constitute the repeating unit of structure in nucleus called chromatin. কি বলা হচ্ছে, নিউক্লিওজোম কনস্টিটিউট দ্য রিপিটিং ইউনিট স্ট্রাকচার, তার মানে এই যে নিউক্লিওজোম, এই নিউক্লিওজোম, এটাকেই বলা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন
এই ক্রোমাটিন খোলা অবস্থায় থাকলে পরেই কিন্তু রেপ্লিকেশনটা হতে পারবে। ক্রোমাটিন যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু আর রেপ্লিকেশন হবে না, সেটাও আমরা ধীরে ধীরে বুঝবো। সেই ক্রোমাটিন ফর্মেশন বলছে থ্রেড লাইক স্ট্রেন কালার্ড আর কি, কালার বডি স্ট্রেন সিন ইন নিউক্লিয়াসের মধ্যে এটা দেখতে পাবো। কোন স্টেজে দেখতে পাবো? এটা দেখতে পাবো মেইনলি হচ্ছে G1 স্টেজে খুব ভালোভাবে দেখতে পাবো আমরা, মানে ভালোভাবে না সূত্র মানে দেখাই যাবে না আর কি। আর তারপর থেকে যেই এস হয়ে যাবে তখন কিন্তু ক্রোমাটিন দেখতে পেলেও পরবর্তীতে আস্তে আস্তে সেটা পরবর্তীতে ডাবলিং হয়ে যাবে। আমরা পড়ে এসেছি তো, জানি তো। দ্য নিউক্লিওজম ইন ক্রোমাটিন আর সিন কী হিসাবে বিটস অন স্ট্রিং, যেটা দেখালাম ডায়াগ্রামে। স্ট্রাকচার হোয়েন ভিউড ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন আমরা নিউক্লিওজম দেখতে পাবো তখন বিটস অন স্ট্রিং দেখা যায়। কিন্তু কোশ্চেন পড়ে কিন্তু বিটস অন স্ট্রিং কোথায় দেখতে পাওয়া যায়, কীভাবে দেখতে পাওয়া যায়, কোশ্চেন পড়ে। একটা কোশ্চেন এসছে, থিওরিটিক্যালি হাউ মেনি সাচ বিটস মানে নিউক্লিওজমস ডু ইউ ইমাজিন আর প্রেজেন্ট ইন ম্যামালিয়ান সেল? তুমি বলতে পারো? হ্যাঁ বলতে পারি, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমরা জানি 30 মিলিয়ন নিউক্লিওজম, 30 মিলিয়ন নিউক্লিওজম ক্যান বি সিন ইন ডিপ্লয়েড সেল। The B dot string structure chromatin is packaged to form chromatin fibers. তাহলে কী করছে, যে এই যে স্ট্রিংটা তৈরি হচ্ছে, এই স্ট্রিংটা যে তৈরি হচ্ছে এটা কি প্যাকেজিং করছে ক্রোমাটিন ফাইবারে। এটা ক্রোমাটিন ফাইবার হলো দ্যাট ফার্দার কয়েলড অ্যান্ড কনডেন্স অ্যাট দ্য মেটাফেজ স্টেজ। আরও কয়েল হচ্ছে মেটাফেজ টু ফর্ম ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম ফর্মেশন করছে তার পরবর্তী স্টেজে।